পর্তুগাল তাদের ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এইবার। এবং আসলে প্রত্যেকটা দল কিন্তু 26 সদস্যের দল ঘোষণা করে রাখলেও পর্তুগাল আসলে কিন্তু 27 সদস্যের দল ঘোষণা করতে 27 সদস্য কেমনে আমি বলতেছি, তারা আসলে ডিয়াগো জটার স্মরণে তার সম্মানে তার নামটাও দলে রাখছে স্কোয়াডে। মানে যে স্কোয়াডটা লিস্টটা প্রকাশ করছে সেখানে নিচে উজ্জ্বলভাবে ডিয়াগো জটার নামটা রাখছে। এই জিনিসটা ফুটবল ফ্যানদের কাছে খুব বেশি ভালো লাগছে, খুব বেশি সম্মানের। ডিয়াগো জটাকে মনে রাখছে, আমরাও ডিয়াগো জটাকে মনে রাখতে চাই। আসেন তাহলে এখন পর্তুগালের স্কোয়াড নিয়ে কথা বলা যাক। পর্তুগালের স্কোয়াড নিয়ে কথা বলার আগে আমরা যদি একটু পর্তুগালের প্রি হিস্টোরি নিয়ে কথা বলি, ক্রিস্টিয়ানো রোনালদোর আগে পর্তুগাল টিমটাকে খুব বেশি কখনো ফেভারিট হিসেবে ওয়ার্ল্ড কাপে যায়নি, বা খুব বেশি অর্জন তাদের ছিল না, তারা আসলে কিছুই জিততে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর আগে। কিন্তু এই ওয়ান ম্যান ক্রিস্টিয়ানো রোনালদো এই টিমটাকে আসলে সব কিছু উপহার দিয়েছে, একটা ওয়ার্ল্ড কাপ শুধু তার আক্ষেপ। তার ক্যারিয়ারেও একটা ওয়ার্ল্ড কাপ হলে তার ক্যারিয়ারটা পূর্ণতা পাওয়া যায় এবং পর্তুগালও সেই পূর্ণতা চলে আসে পর্তুগালের। এবং এইটা এইবার হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এখন যদি আমরা পর্তুগাল দলটা নিয়ে কথা বলি, পর্তুগাল দলের সব থেকে স্ট্রং জায়গা বা তাদের সব থেকে শক্তির জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড। তারা তাদের মিডফিল্ডে যেসব প্লেয়ারগুলো খেলবে তারা আসলে ক্লাব পর্যায়ে যে পারফরমেন্স ডেলিভার করতেছে এবং তাদের টিমে, সেটা আসলে অবিশ্বাস্য। এই টিমের এখন যদি আমরা বিশ্বের টপ 2-3টা মিডফিল্ড বলি টিমের, সেই টিমের মিডফিল্ডের মধ্যে পর্তুগালের মিডফিল্ড থাকবে। স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল এদের মিডফিল্ডগুলোই তার এই টিমের মোট চালকা শক্তি হয়ে দাঁড়াবে। এখন এই পর্তুগাল টিমের যদি আমরা লাইন আপ নিয়ে আসি, ফার্স্টে যদি গোলকিপার বলি, গোলকিপার আসলে ডিয়াগো কস্তাই থাকবে, এইটা মোটামুটি কনফার্ম। এখন এই টিমটার মানে পেপে এরা শেষ হওয়ার পরে সেন্টার ব্যাকে খুব বেশি একটা মানে সেকেন্ড যে অপশনটা সেটা খুব বেশি ভালো ছিল না। রুবেন দিয়াস ভালো সেন্টার ব্যাক, বাট তার রিসেন্ট পারফরমেন্স আসলে খুব বেশি ভালো এটা বলার খুব বেশি একটা সুযোগ নাই। সে কিন্তু ম্যান সিটির হয়ে খুব বেশি ভালো পারফরমেন্স করতেছে, সে তার প্রাইম ফর্ম সেটা নাই, বাট হি ইজ এ গুড ডিফেন্ডার। সো সে ডিফেন্সে থাকতেছে। আরেকজন ডিফেন্ডার কি হবে, আমার মতে আরেকজন ইনাসিও খেলবে সেন্টার ব্যাক হিসেবে। এবং এখন যদি আমরা লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে কথা বলি, পর্তুগালের লেফট ব্যাক নিয়ে তো আসলে চিন্তা করার কোনো দরকার নেই। বিশ্বের বেস্ট লেফট ব্যাক নুনো মেন্ডেস পর্তুগালের লেফট ব্যাক। তাদের ব্যাক ফুল ব্যাকগুলো আসলে খুবই মানে ভালো মানের, তাদের মিডফিল্ড খুবই ভালো, বাট তাদের ল্যাকিংসের জায়গা আসলে তাদের ডিফেন্স এবং অ্যাটাকে একটু কিছু ল্যাকিংসের জায়গা আছে। এবং রাইট ব্যাকে খেলবে আমার মনে হয় ম্যাথিউস নুনেজকেই স্টার্ট করাইতে পারে বা যাও ক্যান্সেলোকেও খেলাইতে পারে। আবার ডিয়াগো ডালোটো আছে টিমে। সো রাইট ব্যাকে কিছু ভ্যারাইটি অপশন আছে, ক্যান্সেলো দুই পাশেই খেলতে পারে, লেফট ব্যাক রাইট ব্যাক সেকেন্ড হাফে আসার সম্ভাবনা আছে। যদি কখনো অ্যাটাকের দরকার পড়ে তখন ক্যান্সেলোকে আসলে ফোর্স করা যেতে পারে উপরে, এই জন্য তাকে সেকেন্ড হাফে অপশন রাখতে পারে। আমার মনে হয় ম্যাথিউস নুনেজকেই স্টার্ট করাবে। এখন যদি আমরা কথা বলি পর্তুগালের মিডফিল্ড নিয়ে বা সবচেয়ে মানে বেস্ট জায়গা এই টিমের, ভিটিনিয়া, জাও নেভেস, ব্রুনো ফার্নান্ডেস, হোয়াট আ মিডফিল্ড ভাই! এই মিডফিল্ড তো আগুন ধরাই দেবে ওয়ার্ল্ড কাপে আমার যেমন হচ্ছে। শুধু 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 যদি স্ট্রাইকারগুলা বা ফরওয়ার্ডগুলা যদি উইঙ্গারগুলো যদি কনভার্ট করতে পারে না, এই টিমটা একদম টপ নচ পারফরমেন্স সম্ভব। ব্রুনো ফার্নান্ডেস এইবার প্রিমিয়ার লিগের 20 অ্যাসিস্ট, প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনজন কেভিন ডি ব্রুইনার সাথে মিলায় ব্রুনো ফার্নান্ডেস টপ অ্যাসিস্ট প্রোভাইডার আসলে হয়ে গেছে এবার। 20-20টা অ্যাসিস্ট প্রোভাইড করছে। জাও নেভেস ওটা মানে সিজন যাচ্ছে। ভিটিনিয়া এটা তো নিয়ে আলাদা করে কথা বলার দরকারই নেই, ক্রিয়েটিভিটির কোনো অভাব নেই এই টিমটায়। কিন্তু এই টিমটার একটা জায়গা একটু সমস্যা আছে, যে টিমটা নিয়ে আসলে খুব বেশি কথা বলা হচ্ছে না, বাট এই টিমটার একটা জায়গা হচ্ছিল তাদের ফরওয়ার্ড লাইনের ল্যাকিংস বা তাদের উইং খুব বেশি আসলে অপশন নাই। বার্নার্ডো সিলভার উপরে রাইট সাইডে ভরসা রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, কারণ রাইট সাইডে খুব বেশি কনসিস্টেন্ট উইঙ্গার কিন্তু আপনার তাতে নাই। সে আপনি কনসেসার কথা বলেন বা ট্রিঙ্কাওয়ার কথা বলেন, এইগুলো কিছু অপশন আছে, তাছাড়া তারা কিন্তু খুবই কনসিস্টেন্ট এমন না। সো আপনাকে বার্নার্ডোর উপরে রাইট সাইডে রাখতে হবে। সেন্টার ফরওয়ার্ড অবশ্যই অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো স্টার্ট করবে। এবং লেফট উইংয়ে কি হতে যাচ্ছে, জাও ফিলিক্সকে কি স্টার্ট করাবে, নাকি অফ ফর্মে থাকা রাফায়েল লেয়ার উপরে ভরসা রাখবে, আবার পেড্রো নেটো আসে ওই জায়গা। আমার পার্সোনাল অপিনিয়ন মনে হচ্ছে যেই পারফরমেন্সই দেখ রাফায়েল লেয়ার সাথে স্টার্ট করতে যাচ্ছে পর্তুগাল। এবং সেকেন্ড হাফে আসলে জাও ফিলিক্সকে হয়তো বা ব্রুনো ফার্নান্ডেজের রিপ্লেসমেন্ট হিসেবে আনতে পারে অ্যাটাক লাইন বাড়ানোর জন্য। এবং লেফট পরে আসলে পেড্রো নেটো আসতে পারে সেকেন্ড হাফে। সো এই টিমটার একটা সমস্যার জায়গা হচ্ছে তাদের অ্যাটাক লাইনটা যদি কোনোভাবে ভালো পারফর্ম করে দেয় না, এই টিমটা আসলে টপ নচ পারফরমেন্স করবে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে। এবং একটা টিমে কিন্তু খুব বেশি আপনার মানে মানে কি বলবো, খুব বেশি স্টারের দরকার পড়ে না বা খুব বেশি পারফরমেন্স প্রোভাইডারের দরকার পড়ে না ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। এটা যে আপনি 2022 ওয়ার্ল্ড কাপে মেসি আর্জেন্টিনাকে দেখেন, তারা কিন্তু একটা দল হিসাবে খেলছে, তাদের স্টার প্লেয়ার খুব কম ছিল। যখন একটা টিম দল হিসাবে খেলে না, তখন ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় তাদের আসলে হারানো সম্ভব হয় না।
কিন্তু এইবার এই পর্তুগালের জন্য সেই ফ্যাক্টরগুলো আছে। ব্রুনো ফার্নান্ডেজ তার ইন্টারভিউতে বলছে আমরা ডিয়াগো জটার জন্য এই কাপটা জিততে চাই, আমরা রোনালদোর জন্য এই কাপটা জিততে চাই। তো তাদের মধ্যে একটা ইউনিটি দেখা যাচ্ছে এখন। এবং তারা কিন্তু রিসেন্ট টাইমে খুব বড় বড় টিমগুলোকে হারাইছে এবং তারা ন্যাশনস লিগ জিতছে জার্মানি এবং স্পেনকে হারায়। সো এই টিমটা যে কোনো টিমকে বিট করার ক্ষমতা রাখে এটা তো আমরা জানি, বাট সেই পারফরমেন্সটা আসলে মানে কি ডেলিভার তারা করতে পারবে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে? রোনালদো কি পারবে ডেলিভার করতে? এই 40 বছর 41 বছর বয়সে আইছে, এইটা এখন সবচেয়ে বড়ই মানে আলোচনার জায়গা। দেখা যাক তারা আসলে কি করতে পারে ওয়ার্ল্ড কাপে। আপনারা আপনার মতামত জানাতে পারেন পর্তুগাল আসলে কত দূর যাবে, সেমিফাইনাল, ফাইনাল, কাপ কি মনে হয় কি জিততে পারে পর্তুগাল? আপনারা আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।